কমপ্লিট শাটডাউন তারা ডিক্লেয়ার করেছে ইতিমধ্যে। 17 তারিখ আপনি জানেন যে শেখ হাসিনার মামলার রায় হবে, সেটাকে কেন্দ্র করে তারা এটা করছে। তো তারা যদি এখানেও কিছু মানে সরকার বিরোধী কর্মকাণ্ড বা ধ্বংসাত্মক কোনো কিছুতে যায়, তাহলে তো পরিস্থিতি কোন দিকে যাবে আমরা জানি না। কিন্তু এটুকু আমি আপনাকে বলতে পারি যে আওয়ামী লীগ যেভাবে একটা বড় রাজনৈতিক দল, তাকে সরকারের বিভিন্ন চেয়ারে বসা লোকজন যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, তো সেই তুচ্ছ তাচ্ছিল্যের জবাব তো তারা দিতে পারে, এবং এই দিতে পারার মধ্য দিয়ে যেটা হয় সেটা হচ্ছে জনগণের ক্ষতি হয়। এবং এই তুচ্ছ তাচ্ছিল্য না করে তাদের উচিত সরকারের সাথে, সরকার এবং বিরোধী দল এটা কিভাবে এটাকে মিনিমাইজ করা যায়, তা এটা নিয়ে কথা বলা। এই মিনিমাইজ করার কথা মানে এই নয় যে শেখ হাসিনাকে মুক্তি দিয়ে দিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। রাজনৈতিক অ্যাক্টিভিটিস চালু করা বা ইনক্লুসিভ ইলেকশন করা বা ওরা কি চায় সেটা কথাবার্তা বলা। কারণ আমি এর আগেও বলেছি যে হামাসের সঙ্গেও যদি ইসরায়েল কথা বলতে পারে, আমরা একটা রাজনৈতিক দলের সঙ্গে কেন কথা বলতে পারবো না? এটা যদি আমরা এই কথা বলার সংস্কৃতিটা যদি আমরা চালু করি, তাতে যেটা হবে, পরস্পর যে ধরনের ধরনের একটা আগ্রাসী মনোভাব, তারা জনগণের স্বার্থে হয়তো সেই ধরনের আগ্রাসী কর্মকাণ্ড পরিহার করবে। আর আওয়ামী লীগকে যদি সুযোগও দেওয়া হয়, আমার মনে হয় না যে ফেব্রুয়ারি নির্বাচনে তারা অংশ নিবে। কারণ যে পরিস্থিতি তাদের রাজনৈতিক মানে সাংগঠনিক এখন যে অবস্থা, তারা তাদের এই ইলেকশনকে পরিচালনা করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগ হয়তো যাবে না, কিন্তু আওয়ামী লীগ এটা দেখতে চায় যে আমি যাই আর না যাই, আমি অতীতে যে সমস্ত ইলেকশন আমি দিয়েছি, সেখানে আমি পার্টিসিপেশন অনেকের ছিল না, কিন্তু আমি তো কাউকে নিষিদ্ধ করিনি। এই ইলেকশনটাও আমি এমনভাবে চাই, আমি যাব কি যাব না সেটা আমার ডিসিশন, কিন্তু আমাকে নিষিদ্ধ করা যাবে না। আমাকে নিষিদ্ধ করে যে ইলেকশন হবে সেটা আমি হতে দেব না। সেটা যদি ডিসিশনে যায় আওয়ামী লীগ এবং তাদের যে সুর, তাহলে কিন্তু আমাদের পুরো নির্বাচনটা একটা ভণ্ডুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দাঁড়াচ্ছে। কারণ আওয়ামী লীগ আর কিছু না পারুক, ক্ষমতায় যেতে না পারুক, অস্থিতিশীলতা সৃষ্টি করার ক্ষেত্রে তারা চ্যাম্পিয়ন। সেটা অতীতও ছিল, বর্তমানও দেখছি আমরা। আমি জানি না জায়েদ এটাতে একমত হবে কিনা, কারণ তারা এই সমস্ত কর্মকাণ্ডে তাদের সাথে পাল্লা দেওয়া খুব কঠিন হয়ে যায়, এবং সেটাই হচ্ছে বিষয়। আর আমার পুরো প্রক্রিয়াটা, যেটা আগের প্রশ্ন যেটা ছিল, আমার মনে হয় যে পুরো যে এই প্রক্রিয়া যেভাবে যাচ্ছে, সেটা হচ্ছে এটা একটা খেলা। বিএনপির সাথে জামাত অ্যান্ড আদার্সের একটা খেলা হচ্ছে, এবং সেই খেলায় সরকার 8 দল বা আদার্সের বিএনপিকে বাদ দিয়ে অন্য দিকে একটু তার ঝুঁকে পড়েছে, তার পক্ষপাতিত্ব আছে। এই পক্ষপাতিত্ব এভাবে আছে যে বিএনপিকে একটা চিহ্নিত করতে চায় যে তারা বোধহয় সংস্কার বিরোধী, এবং এই ক্যাম্পেইনটা আগামী নির্বাচনে খুব বড় আকারে তারা তুলে ধরতে চায়। যেমন বিএনপি যেমন ধরতে চায় যে এই জামাত এবং আদার্স যে রাজনৈতিক দলগুলো, তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী, এবং এই অপশক্তি যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, বাংলাদেশের সমাজ কাঠামোকে বদল করে ফেলবে। তারা ইতিমধ্যে যে সমস্ত কর্মকাণ্ড করছে সেগুলো আপত্তিজনক, কিন্তু একই ক্ষেত্রে বিএনপির উপর তারা আনতে চায় যে যেহেতু 71 প্রশ্নে তারাও নাজুক পরিস্থিতিতে, তারা 71-কে বলছে যে এটা এই ট্রাম্প কার্ড আর খেলা যাবে না, এটা আওয়ামী লীগ খেলতো, তাহলে এখন একটা ট্রাম্প কার্ড খেলতে যাবে তারা পাল্টা হিসাবে করতে যাবে যে বিএনপি বোধহয় সংস্কার বিরোধী। সেক্ষেত্রে বিএনপি খুব সূক্ষ্ম বিবেচনা করে পদক্ষেপ নিতে হবে। তারা যে না ক্যাম্পেইনেও যদি যেয়ে থাকে, তাহলে সেটাও পাবলিককে বুঝাতে হবে যে আমরা না যাচ্ছি, কিন্তু আমরা 17 তারিখে যেই সাইন করেছি, যেই সনদে সাইন করেছি, সেই সনদটাকে আমরা বাস্তবায়ন করব। ধন্যবাদ জাহেদ চৌধুরী। আপনি পার্লামেন্ট বিষয়ে আপনাকে একটু থামিয়ে দিয়েছিলাম। আরেকটা বিষয় একটু জানার আমার আগ্রহ, ঐকমত্য কমিশন যে সংস্কার প্রস্তাব দিয়েছিল, সেখানে বলেছিল জাতীয় সংসদে যদি নতুন জাতীয় সংসদ যদি এই সংস্কার বাস্তবায়ন নাও করে, 170 দিন পরে 270 দিন পরে এই প্রস্তাবগুলো সংবিধানের পার্ট হয়ে যাবে। 270 দিন তো নাই, এখন 160 দিন, 180। আচ্ছা, এটা আমি বলছি আপনাকে ধন্যবাদ। এখন চেঞ্জ হয়ে গেছে। আপনি যেটা না ভোট দিয়ে আমি শুরু করি, আনিস আলমগীর আরও কয়েকটা বিষয় নিয়ে আসছেন, সেটা আমি বলবো। না ভোটের বিষয়টি যা হবে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে যদি কোনো কারণে না ভোট, আমি শুরুতেই বলছি যে রাজনৈতিক দলগুলোর উচিত হবে সবাই হা ক্যাম্পেইনে যাওয়া, এবং হা ক্যাম্পেইনে গিয়ে, তাদের তো ইচ্ছা হইতো পারে না ভোট যাবো, আমরা না গিয়ে আমরা হা করব না, তারা ক্যাম্পেইনে যাবে। কারণ এখন জটিল জনগণ কি পরিস্থিতি, সিদ্ধান্ত নেবে এটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিসিশন আছে। আমি যেটা বলছি যে এটা
তাইলে ভিন্ন মেসেজটা যাবে, আপনার পুরো জিনিসটার ব্যাপারে একটা নেগেটিভ মেসেজ যাবে। কিন্তু যদি না বিজয়ী হয় কোনো কারণে, তাতেও কিন্তু আমার মনে হয় না যে এটা খুব বড় একটা ডিজাস্টার হবে। ডিজাস্টারটা হবে ওই জায়গায় যে এটা একটা পারসেপশন, পিপুলস পারসেপশন, যে তাইলে সংস্কার চাইলো, যারা এত কিছু করলো, যারা আন্দোলন করলো, যারা এতদিন ধরে আলোচনা করলো, এগুলো সব পাবলিক নেগেট করে দিল। বাট আইনগত দিক থেকে, সংসদের দিক থেকে আমি মনে করি এটা তেমন সমস্যার সৃষ্টি করবে না। কেন করবে না? দেখেন, আপনি এখন যা কিছুই করেন না কেন, আজকে মিস্টার সালাউদ্দিন আহমদ বিএনপির নেতা এই কথাটাই আজকে কোনো একটা প্রোগ্রামে উনি বলছিলেন, আমি খেয়াল করেছি, যে আপনি ইভেন যদি বুটে আপনার এটা পাস হলো, গণভোটে এটা পাস হলো, পাস হওয়ার পর কিন্তু কি, হোয়াট ইজ দ্য এফেক্ট? এফেক্টটা কিন্তু পার্লামেন্টকে সৃষ্টি করতে হবে। তার আগ পর্যন্ত এটার কোনো এফেক্ট এই গণভোটে পাস হওয়ার প্রেক্ষিতে আপনি ওই দিনই কোনো একটা সার্কুলার ইস্যু করে অটোমেটিক কিছু হবে না। এভরিথিং শুড বি গো থ্রু দ্য পার্লামেন্ট। এখন আপনি এটাকে সংসদ নামে বলেন আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলেন, দিয়ে নাটক কেন করছি? না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েই কিন্তু এটা আসতে হবে, অটোমেটিক কিছুই হবে না। নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখেন যে এইখানে না হলেই যে আমার সব গেল, তখন যদি বিএনপি মনে করে যে আমি যা যা সংস্কার চেয়েছিলাম, যেভাবে চেয়েছিলাম সেইভাবে আমি সমস্ত সংস্কারগুলো যেখানে আমি স্বাক্ষর করেছিলাম সেইগুলো আমি সবই বাস্তবায়ন করব, এবং পার্লামেন্ট এটার পক্ষে মত দেয়, এবং পার্লামেন্টে সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া আছে 2/3 মেজরিটি লাগবে, এবং এখনকার যেটা জুড়ে দেওয়া হয়েছে সেটা যদি আপার হাউস হয়, তারা আপার হাউস নতুন করে বিএনপি চাইলে পার্লামেন্ট থেকে বিল এনে এটা করতে পারবে, আবার ওইটা দিয়ে গণভোট করতে পারবে, গণভোট করে কিন্তু এগুলো সবই ইমপ্লিমেন্ট করা যাবে। বাট এই প্রক্রিয়াটা আরো লেন্দি হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। সুতরাং এখন যদি এটা ভোট হয়, তাহলে বিএনপির জন্য এটা সহজে ইমপ্লিমেন্ট করাটা সম্ভব হবে। বাট বিএনপির ইচ্ছার বিরুদ্ধেও কিছু জিনিস তখন বাস্তবায়ন করতে হবে, যেহেতু এটা গণভোটে এটা পাস হয়েছে। আচ্ছা, এখানে যে বিষয়গুলো নিয়ে আসছিলেন যে সংযমী হওয়ার প্রয়োজন, উনি জনাব আনিস আলমগীর যেটা বলছিলেন যে আওয়ামী লীগের সফল আন্দোলন, আমি এটা টোটালি ডিসএগ্রি করি। যে এই 13 তারিখকে কেন্দ্র করে, 13 তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগ যা করেছে, যা চেয়েছিল, এটাকে সফল আন্দোলন বলার কোনো সুযোগ নাই। ঢাকা শহরে আপনি বাসা থেকে বের হতে পারেন না। হ্যাঁ, অবশ্যই তারা জনমনে একটা ভয় সৃষ্টি করতে পারছে। আপনি বোমা মেরে বাসে, কিছু বাসে আগুন দিয়ে তারা জনমনে একটা ভীতি সৃষ্টি করতে পারছে। প্রাইভেট গাড়ি ওই দিন কম বের হয়েছে, অনেক কিছুই হয়েছে, কিন্তু সামগ্রিক বিচারে সবকিছুই চলছে, ব্যাংকেও লেনদেন চলছে, অফিস আদালতও চলছে, গাড়িও চলছে, স্কুলও চলছে। সো আওয়ামী লীগের মতো দলের ইয়েতে এটা তার এটা 10% সফলতা তারা অর্জন করতে পারেনি, ভীতির সঞ্চার করতে পারছে, এবং সরকারি পদক্ষেপ নিছে, এবং যারা জুলাই আন্দোলনের সপক্ষের শক্তি তারা যৌথভাবে মাঠে নেমেছে, এবং এটা কিন্তু শেষ হয়ে যায়নি। 17 তারিখ সামনে রয়ে গেছে, 16, 17 এই দিনগুলোতেও কিন্তু তার চেয়েও বড় প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগ নামবে, এটা নির্দ্বিধায় বলা যায়। কারণ ওই দিন তো অ্যাকচুয়াল রায়টা হবে 17 তারিখে। এত গ্রেফতারের পরে আসবে এটা শিওর না। না, গ্রেফতার এটা কোনো বিষয় না, আওয়ামী লীগের কর্মী তো অনেকে আছে। আর ভোটের ব্যাপারে আপনি যে কথাটা বলছেন, এটা তো আমি বললাম যে ভোটের ব্যাপারে তারা কমপ্লিট সার্টনার যাই করুক না কেন, এটা গভর্নমেন্ট এটা ফেস করবে এবং রাজনৈতিক দলগুলো ফেস করবে। এখানে আওয়ামী লীগ আগের এই শক্তি নিয়ে নামার কোনো সুযোগ নেই। যে কোনো দল চাইলে এরকম 10টা 15টা বাস পুড়াই দিতে পারে। আওয়ামী লীগ কেন, এটা যদি বাম দলগুলোও ডাকে এবং মনে করে যে 10টা বাস পুড়াই দিব, এটা কিন্তু পুরানোর ক্ষমতা ছোট দলগুলোর আছে, সেটা হলো টাকা নাই। ইয়েস, আপনি এটা ঠিক বলছেন যে আওয়ামী লীগের হাতে যে পরিমাণ টাকা আছে, এবং আমরা দেখছি কিভাবে স্কুলের বাচ্চাদেরকে ব্যবহার করা হয়েছে, খুবই দুঃখজনক। আপনি দেখছেন যে কাহিনী, 2টা স্কুলের বাচ্চাকে ব্যবহার করে গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি যেটা বলছি, একটা লাইন বলে 1 মিনিট বলে শেষ করব, যে এইটা হলো আওয়ামী লীগের নেতা কর্মী যারাই আছে, সমর্থক সারা দেশে যারা আছে, তারা তো ভোট দিতে পারবে, কেউ তো তারা ভোট দিতে বাধা দিবে না। কেউ যদি ভোট দিতে চায়, সে তো তার নির্ধারিত মার্কা পাচ্ছে। এখন ব্যাপার হলো যে মার্কা ছাড়া, এটা কিন্তু এর আগে জামাতকেও আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, এবং জামাত কিন্তু প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে নাই, সর্বশেষটাও পারে নাই। অন্য মার্কা নিয়ে করছে। এখন আওয়ামী লীগের লোক যদি আরেক মার্কা নিয়ে করে, কথার কথা, সেটাও তো দিচ্ছে না, বলছে যে আওয়ামী লীগ ইলেকশনে আসতে পারবে না, আওয়ামী লীগ দেখলেই মারা হবে। সেটা তো আলাদা জিনিস, এটা কি সরকার বলেছে যে দেখলেই মারা হবে? কি নির্বাচন কমিশন বলেছে?
এখন পলিটিক্যাল পার্টি যদি একজন আরেকজনের বিরুদ্ধে পলিটিক্যাল পার্টিগুলো আসবো আপনার কাছে। সরকার তো এটা বলে আনিস আলমগীর। সো তারা এটা করতেই পারে। কোনটা? আপনাকে ধন্যবাদ আনিস আলমগীর। আপনি যে বিষয়ে কথা বলছেন, আওয়ামী লীগের অংশগ্রহণ বা আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগ, ওটা তো বলছি আওয়ামী লীগের কোনো একটা লোক ডাকলে ভালো হইতো। এখন আওয়ামী লীগের পক্ষে যদি কথা যায় দোষর মনে হবে যে সবাই দোষর। মানে হয়েছে কি, যখন আমরা সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করি, সেটা আওয়ামী লীগ বলি বা বিএনপি আমল, যে আমলে থাকুক, বিএনপি আমলে বলতাম বলে এই তো যে পাকিস্তানের দালাল, এবং এই যে এই গালিও আমার শুনতে হয়েছে। তো এখন ওই যে বিএনপি জামাতের দালাল, এখন আবার উল্টা, এটা যখন কোনো নির্যাতিতদের পক্ষে কথা বলবে বা যখন মানে সহি কথা বলার চেষ্টা হবে, যে ন্যায়সঙ্গত কথা, তখন স্বাভাবিকভাবে এটা সরকারের বিরুদ্ধে যাবে। সরকারের ব্যর্থতার জন্য অনেকগুলো কাজ হচ্ছে, তখন এটা হচ্ছে আবার আওয়ামী লীগের। আমি এটা ফিল করছি যে মোজাম্মেল বাবু, তারপরে শ্যামল দত্ত, এই জাতীয় স্টলওয়ার্ড যারা সরকারের দালালি করতো, যে বিএনপি আওয়ামী লীগ আমলে, যে এরা জেলে ঢুকে গেছে সবাই। এবং আওয়ামী লীগের আপনি কি তাইলে প্রক্সি দিতে হচ্ছে না, কথাটা আমি শেষ করে দিই। শেখ পরিবারের পুরো, অব্যাহত রাখুন। আমি যেটা বলতেছি, শেখ পরিবারের লোকগুলো সব বিদেশে চলে গেছে। আওয়ামী লীগের একটা এমপি নাই যে বিদেশে চলে গেছে। এই বিদেশে চলে যাওয়াতে তাদেরকে নিয়ে কথাই বলছেন। এখন তাদের ভালো মন্দ যে কেউ বলতে গেলে এই তো স্বৈরাচারের দোষ। তা আমার মনে হয় ওদেরকে ফেরত আনলে, যে আমাদের যারা আমরা সরকার সমালোচনা করি, তো আমরা আগের অবস্থায় যে কোনো সরকার আসুক, সেই সমালোচনাটা আমরা খুব ভালোভাবে করতে পারতাম। আপনি যেটা বলতেছেন যে আওয়ামী লীগের ক্ষমতায় আসার তো আমি কোনো সম্ভাবনা দেখি না, কিন্তু আমি জাহিদ আমার সাথে একমত হচ্ছে না হয়তো এই বিষয়টাতে। আমি মনে করি যে আওয়ামী লীগের নুইসেন্স ক্রিয়েট করার ভ্যালু অনেক বেশি বাংলাদেশের রাজনীতিতে। তারা ক্ষমতায় যেতে পারুক আর না পারুক, ইলেকশনকে প্রতিহত করার ক্ষমতা তারা রাখে। এবং সাংগঠনিকভাবে যখন এটা করতে পারছে না তারা, তখন এই সমস্ত জঙ্গি কার্যক্রমটা আরও যে কোনো রাজনৈতিক দলের জন্য, সে তো তখন আর আওয়ামী লীগের ব্যানারে করছে না। সে যা করবে সেটা আমি এই কেন্দ্র পুড়িয়ে দেবো, এটা ভোট দিতে দেবো না। এটা কে করছে? এখন কি এটা বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, না জামাত করছে? আপনি প্রমাণ দিবেন কি করে? আপনার কাছে তো প্রমাণ নাই। তারা তো ঘোষণা দিয়ে করছে, তারা তো বিয়েতে ঘোষণা দিয়ে প্রতিহত করার, লকডাউন শাটডাউন ঘোষণা দিয়ে করছে না। ঘোষণা দিয়ে যদি করে থাকে তাহলে তো আরো ভালো। তাহলে তারা সরাসরি বলতে চাচ্ছে যে আমরা প্রতিহত করতে চাচ্ছি। আমি বলছি যে যদি নাও দেয় তাহলে তো আমরা ধারণা করি যে তারা করতেছে, কিন্তু আমি সাংবাদিক হিসাবে সরাসরি তাকে আবার অভিযুক্ত করতে পারছি না, বা আমি তো পুলিশি ইয়েতে যাচ্ছি না, ইনভেস্টিগেশনে যাচ্ছি না। তো যতক্ষণ পর্যন্ত পুলিশি ইনভেস্টিগেশন হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কোনো একটা রাজনৈতিক দলকে আমি ডাইরেক্ট বলতে পারি না। কিন্তু আমি আমার সামগ্রিক কার্যক্রম, যেটা আমি আগে আওয়ামী লীগের কার্যক্রম অতীতে আমরা দেখে যেটা মনে করি, সেটা হচ্ছে আওয়ামী লীগকে ইগনোর করে এই নির্বাচন করাটা জাতির জন্য খুব কঠিন হয়ে যাবে। এবং এই সহিংসতা কোন মাত্রায় হবে আমরা এখনো উপলব্ধি করতে পারছি না হয়তো। জি, ধন্যবাদ। না, এখানে জাহিদ চৌধুরী একটা কথা দেখেন, আনিস আলমগীর যে কথাটা বলছেন, যে দেখেন জুলাই বিপ্লবে 1400 লোক, মতভেদে 1000 খানেক লোক মারা গেছে, 834। এটা হলো স্পেসিফিকলি যারা জুলাই যোদ্ধা হিসেবে এনলিস্টেড হয়েছে, এর বাইরেও তো লোক মারা গেছে। ওই সংখ্যাটা তো জাতিসংঘের সংখ্যা, ওইটাও জুলাই যোদ্ধা না, এরা মৃতের সংখ্যা বলতেছি, মৃতের সংখ্যাই। কিন্তু যারা জুলাই শহীদ, আমি বলছি এই জুলাই শহীদ সরকারের পক্ষে এবং পুলিশের লোক, অন্যান্য সব লোক, কতজন নিহত হয়েছে সেটা নিয়ে একটা বিতর্ক, সেই বিতর্কে নাই গেলাম। এটাও বিতর্ক শুরু হয়ে গেছে। এটা আমি নাই গেলাম, কিন্তু দেখেন এতগুলো লোক মারা গেল, 30,000 লোক আহত হলো। আওয়ামী লীগকে একটিবারের জন্য এটার জন্য দুঃখ প্রকাশ করছে। আজ পর্যন্ত আওয়ামী লীগের এত বক্তব্য দেখে নেই, এবং তারা বলছে আমরা করব না, এবং তারা এটাকে সন্ত্রাসী কার্যক্রম বলছে। এত এভিডেন্স থাকার পর আমরা সাংবাদিক হিসেবে আমরা দেখছি যে অবশ্যই তাদের রিগ্রেট করা উচিত, এবং যারা অপকর্মে জড়িত আছে আওয়ামী লীগের সেই লোকগুলো তাইলে সেই দলের পক্ষে, সেই দলের পক্ষে আমার একটি কথা বলার কোনো সুযোগ আছে যে এখানে আমরা দেখছি না, তার পক্ষে তো আমার বলার কোনো গরজ পড়ে নাই, আপনারও গরজ পড়ে নাই। সেটাই বলছি যে অসংখ্য এভিডেন্স দেখেন আপনি, যে আমরা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এখানে এভিডেন্স সংগ্রহ করেছে। আমরা আল জাজিরায় দেখেছি, আমরা বিবিসিতে দেখেছি, এবং অন্যান্য কি লন্ডনের নামকরা পত্রিকাগুলোতে দেখেছি। তারপরে বাংলাদেশের ইনভেস্টিগেশন সংস্থায় দেখেছি, আমাদের বাংলাদেশের সাংবাদিকদের ফাইন্ডিংস আছে। এতগুলো ভিডিও, এতগুলো এভিডেন্স, এতগুলো ডকুমেন্টস এবং অডিও আমরা
ফরেনসিক ল্যাবে টেস্ট করার পর শেখ হাসিনার অনেকগুলো অডিও ইতিমধ্যে আসছে যে কিভাবে উনি নির্দেশ দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। ওনার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ওনার আইনমন্ত্রী বলছেন, সালমান এফ রহমান বলছেন, হাসানুল হক ইনু বলছেন, আসম ফিরোজ বলছেন, ওবায়দুল কাদের বলছেন, তারা যেভাবে এই গণহত্যায় নেতৃত্ব দিয়েছেন, কোঅর্ডিনেট করেছেন, এত এভিডেন্স থাকার পরও একটা লোকের মধ্যে আওয়ামী লীগের রিগ্রেটটা নেই যে না এটা আমরা ভুল করেছি, সরি বলি। তাইলে এইরকম একটা দলকে এই আর আরেকটা জিনিস হলো যে কোনো বিপ্লবের পরে বিশ্ব জুড়েই তো আপনি আছে একটা বিপ্লব যখন হয়, বিপ্লবের পরে যারা পরাজিত শক্তি হয় তাদেরকে সব সাফারার হয়, তাদেরকে এই সমস্ত সুযোগ দেওয়ার কোনো সুযোগই নেই। আমি জাহিদের সাথে কোনোভাবে দ্বিমত করছি না, কিন্তু যে জিনিসটা আমরা ভুলে যাই সেটা হচ্ছে আমরা যদি অতীতে এরকম দৃষ্টান্ত রাখতাম তাহলে একটু সুবিধা হতো। আমরা যদি 71-এ গণহত্যার জন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো অভিযুক্ত তাদেরকে যদি যথাযথ সাজা দিতাম, তারা যখন এই নির্বাচনে অংশ নিচ্ছে, তারা যখন এটার জন্য কোনো রিগ্রেট করে না, তথাকথিত রিগ্রেট করে, দালিলিকভাবে করে না যে দলের সিদ্ধান্ত নিয়ে যে আমরা 71-এ ভুল করেছি আমাদেরকে ক্ষমা করে দাও, তারা করে না। তারা তো 10 বছর পর্যন্ত বাইরে ছিল, এই নির্বাচনের বাইরে ছিল। শেষ করে দিচ্ছি আমি, এই রাজনৈতিক দলের এই যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আওয়ামী লীগ এখন ধারণ করছে। এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যদি গণহত্যার জন্য একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করি, তাহলে আরেকটা রাজনৈতিক দল কি করে ইলেকশন করে সেই প্রশ্ন উঠবে, এবং আমরা তুলছি, আগামী প্রজন্মও তুলবে। সো আমাদের আসলে সহি হওয়ার যে জায়গাটা ছিল, একটা 24-এর যে একটা বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন একটা সরকার পেয়েছিলাম, এই সরকার সব কিছু সমাধান করতে পারত, কিন্তু এই সরকার এমন কিছু কর্মকাণ্ড করছে একপাক্ষিক, তাতে করে আমাদের জাতি হিসাবে আমরা সামনের দিকে শুধু বিশৃঙ্খলার দিকেই যাচ্ছি। ধন্যবাদ আপনাকে জাহিদ চৌধুরী। আমরা সহি হব কিভাবে আপনাকে দিয়ে শেষ করব। আচ্ছা, এখানে দেখেন সহি আমরা হয়তো রাতারাতি হতে পারবো না, কিন্তু রাস্তা তো অনুসরণ শুরু করতে হবে। রাস্তা অনুসরণ শুরু করার জন্য আমাদের এই ছাত্র জনতা যে পথ আমাদের দেখিয়ে দিয়েছে, বারবার কিন্তু তারা বলছে যে জুলাই আন্দোলন ছাত্ররা শুরু করলো একটা পর্যায়ে। আপনি দেখেন এটা কেন অভ্যুত্থান থেকে, এটা একটা সাধারণ অভ্যুত্থান থেকে, বিপ্লব থেকে এই পর্যায়ে কেন গেল? আমরা তো 90-এর গণ অভ্যুত্থান দেখেছি, কিন্তু জুলাই বিপ্লবটা একটু ভিন্ন মেজাজে। 90-এর এরশাদ বিরোধী আন্দোলনে আপনি ভালো করেই তখন সক্রিয় ছিলেন, জানেন যে এইটা এই পর্যায়ের চেয়ে এইবারের আন্দোলনটা ভিন্ন মাত্রিক ছিল, অবশ্যই ভিন্ন মাত্রিক ছিল। এখানে মানুষের পার্টিসিপেশন যেটা ছিল 71-এর পর বলা যায় যে এত বছর পর প্রথমবারের মতো মানুষের পার্টিসিপেশন তখনও কম ছিল না, সেটা দীর্ঘ সংগ্রাম ছিল। যেটা নতুন করে আমরা এখানে দেখছি, তখন 90-এর অভ্যুত্থানে পরাজিত শক্তি নির্বাচন করতে পেরেছিল, পরাজিত শক্তির বিরুদ্ধে মামলা হয়েছিল, তারা দেশে ছিল এবং তারা তো ক্ষমতা হস্তান্তর করেছিল এইভাবে। কিন্তু 90-এর অভ্যুত্থানে তো তারা 1400 লোককে হত্যা করে নাই, 30,000কে গুলি করে মারে নাই। এটা এখানে যেটা হচ্ছে এটা পলাতক, এরা পলাতক কি কারণে? তারা তাদেরকে রাজনীতিতে নিষিদ্ধ করে দিয়েছে, যেটা অতীতে আমরা করিনি। অ্যাট্রোসিটিসটা তাদের এই লেভেলে ছিল, এই কারণে এটা করেছে। এই কারণে আওয়ামী লীগের যেটা প্রাপ্য, তারা যদি এটা জাতির কাছে ক্ষমা না চায়, যতদিন পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর জন্য জাতির কাছে ক্ষমা না চাইবে, এবং আপনি যেটা বলছিলেন, আমি মনে করি যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যারা সত্যিকার অর্থে এই গণহত্যার সাথে জড়িত, আওয়ামী লীগের তো সারা দেশের সবাই জড়িত না, যারা জড়িত তাদের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়া হবে, তারা যখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসে শাস্তি ভোগ করবে, তারপরে একটা পর্যায়ে আসবে। যে কারণে এটা স্থগিত, সরকার বলছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত। যখন এটা ক্লিয়ার হয়ে যাবে, তাইলে আমি মনে করি না যে আজীবন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। অবশ্যই ধন্যবাদ আপনাকে জাহিদ চৌধুরী, আনিস আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক